নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও সেল ফ্রি ডিএনএ। সেল ফ্রি ডিএনএ নিয়ে মেডিকেল লাইনে আছেন এরকম কেউ জানেন না, এরকম বোধহয় নেই। তাও আমি বলবো এই সেল ফ্রি ডিএনএ নিয়ে, কারণ প্রায় লাস্ট 12 বছর ধরে আমি সেল ফ্রি ডিএনএ নিয়ে কাজ করছি। ও কিছু কিছু ব্যাপার আমার মনে হয় শেয়ার করা ভালো, কারণ ভবিষ্যতে হয়তো এটা একটা বড় সড়ো ডায়াগনস্টিক মোডালিটি হিসেবে দেখা দেবে। দেখুন, 2016-17 সালে লিকুইড বায়োপসি বলে একটি টেকনিক এসেছিল ইউএসএতে। আমাদের এখান থেকে স্যাম্পল যেত ইউএসএতে, এবং তাতে অনেক পেশেন্ট অনেক টাকা খরচা করে করিয়েছে। সে সময় একটা হুজুগ আসে এক একটা সময় যে লিকুইড বায়োপসি। এই লিকুইড বায়োপসি নিয়ে কিছু আমার মনে হয় বলে রাখা দরকার, কারণ এই জিনিসগুলো কি হয়, নতুন নতুন যখন নোবেল কোনো টেকনিক আসে তার মিসইউজ শুরু হয়। মানুষকে নানাভাবে বুঝিয়ে তাদের থেকে পয়সা এক্সট্রাক্ট করা, যে এই করলে এই হয়ে যাবে, ওই করলে ওই হয়ে যাবে। হ্যাঁ, আসল ব্যাপারটা কিন্তু তাদের জানানো হয় না, আর এটা আমার মনে হয় ঠিক না। সেই জন্য আমি যেহেতু এতদিন ধরে কাজ করছি, এর কিছু ব্যাপার আছে সেটা আপনাদের বলতে চাই। দেখুন, সেল ফ্রি ডিএনএ কি, ছোট ছোট ডিএনএ ফ্র্যাগমেন্ট আমাদের শরীরে যেসব নর্মাল সেল ভেঙে যাচ্ছে, অ্যাপোপ্টোসিস হচ্ছে, লাইসিস হচ্ছে, ম্যাক্রোফেজ খেয়ে নিচ্ছে, তার থেকে ডিএনএ যে ফুল ফ্র্যাগমেন্টটা সেটা থেকে ভেঙে ভেঙে 50 থেকে 200 বেস পেয়ারের ফ্র্যাগমেন্ট, ঠিক আছে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কিন্তু ফ্র্যাগমেন্ট, বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, নিউক্লিয়ার ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এই দুরকম ডিএনএ কিন্তু সেল ফ্রি ডিএনএ হিসেবে, লিকুইড হিসেবে আমাদের যে আমরা ব্লাড কালেক্ট করলাম, ওপরে আমরা প্লাজমাটা পেলাম, ওই প্লাজমার মধ্যে কিন্তু থেকে যাচ্ছে। নিচে যে বাফি কোট থাকছে, যাতে সেল আছে, তার মধ্যে তো ডিএনএ আছেই। যেসব সেল মরে গিয়েছে শরীরে, হ্যাঁ, যেসব সেল কোনোভাবে লাইসিস হয়ে গেছে, মারা গিয়েছে, অ্যাপোপ্টোসিস হয়েছে, তাদের ডিএনএটা কোথায় যাবে? তাদের ডিএনএটা আমাদের ব্লাডের সার্কুলেশনের মধ্যেই, তরলের মধ্যেই থাকবে। সেটাই কিন্তু সেল ফ্রি ডিএনএ, অর্থাৎ বডি নেই কিন্তু স্কেলিটনটা আছে। এই ডিএনএকে কী করে কাজে লাগানো যায়, ধরুন প্রায় 1948 সালে কিন্তু এটা আবিষ্কার হয়েছিল। এবার এই জিনিসটাকে কীভাবে কাজে লাগানো যায়, সেই জন্য কিন্তু রিসার্চ চলে আসছে দীর্ঘদিন ধরে। এই সেল ফ্রি ডিএনএ কী কাজে লাগবে, এটা কতটা, বা এটা টেস্ট করতে গেলে কতখানি ব্লাড লাগে। দেখুন, সেল ফ্রি ডিএনএ তো আর কিছু না, আমাদের যে নিউক্লিয়ার ডিএনএ, বডিতে যে অন্যান্য সেলে যেসব আছে তারই একটা পার্ট। তাহলে বোঝা যাচ্ছে যে, এবং এটা কখনোই হিউজ হবে না, খুবই কম, 1%, 2%, খুব যদি বেশি হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম যে লিকুইড যে ডিএনএ, তার মধ্যে হয়তো 5% ম্যাক্সিমাম আমরা সেল ফ্রি ডিএনএ পাই। এবার আপনি বলবেন যে এটা পেতে গেলে কি করতে হয়। দেখুন, এটা পাওয়া এত সহজ নয়। এই রকম বড় বড় ইডিটিএ টিউব 10 ml করে 2 থেকে 3টি টিউব মিনিমাম লাগে, অর্থাৎ 20 to 30 মিলিলিটার অফ ইডিটিএ ব্লাড, যেটা এত সোজা না। ঠিক আছে, এই এতখানি ব্লাড থেকে কি হবে, প্লাজমাটা শুধু নেওয়া হবে। আমার কাছে সেলুলার ডিএনএ, লিম্ফোসাইট এসব থাকা সত্ত্বেও আমি কি করছি, সব কিছু ফেলে দিয়ে শুধু লিকুইড পোর্শনটা নিচ্ছি, কারণ আমার মনে হয়েছে যে ওই লিকুইড পোর্শনের যে যে ভাঙা ভাঙা ডিএনএ সেটা বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কেন ইম্পর্ট্যান্ট না, পেশেন্টকে আমি বায়োপসি করব না, ক্যান্সার দেখছি এত বড় হয়ে আছে, লাংসে ছড়িয়ে গিয়েছে, সিটি স্ক্যানে পেয়ে গেছি, তাও আমি সেটা মানব না। আমি ঠান্ডা ঘরে বসে বলবো যে আপনার পেশেন্টের স্টেজ 4 ক্যান্সার হয়েছে। আর এইটাই হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক, যে এবার কোরিলেট হচ্ছে না আপনার স্যাম্পেলে। যদি দেখুন, এটা তো ঠিক কথা যে টিউমারের ভেতর দিয়ে ব্লাডটা যাচ্ছে আসছে, তো টিউমার সেল ভাঙছে গড়ছে, সেখান থেকে কিছু ডিএনএ ফ্র্যাগমেন্ট আসবে, কিন্তু সেটা তো সাফিসিয়েন্ট হতে হবে। হ্যাঁ, সেটা সাফিসিয়েন্ট হওয়া এত সহজ নয়। অনেকের 50 মিলিলিটার পর্যন্ত ব্লাড নিয়েও দেখা গেছে যে সাফিসিয়েন্ট না। তো সবচেয়ে বড় ড্রব্যাক এটাই যে এই যে সেল ফ্রি ডিএনএ এর ভলিউমের এর পোর্শন, এটা পার্সেন্টেজ এত কম যে এটা থেকে কোনো ডায়াগনোসিস একদম কনফার্ম করে বলে দেওয়াটা খুব টাফ হয়ে যায়। ঠিক আছে, এই 1%,
সেটার মধ্যে আবার যদি কন্টামিনেশন চলে আসে, কোনো পেশেন্ট ব্লাড নিয়েছে, হ্যাঁ, কারো মধ্যে কোনো ফুড অ্যালার্জি আছে, ফুডের কিছু কম্পোনেন্ট এসে গেছে, কাউকে কোনো মেডিসিন দেওয়া হয়েছে কোনো রকম, হ্যাঁ, বা কারো কারো কোনো সেপসিস হচ্ছে, কেউ প্রেগনেন্ট, তো নানা রকম ব্যাপার থাকে। তো এই ধরনের কন্টামিনেশন এইসবের ফলে যে এই সেল ফ্রি ডিএনএ শুধুমাত্র স্টাডি করে একটা পেশেন্টকে ক্যান্সার লেবেল করে দেওয়া বা তার স্টেজ বলে দেওয়া এত সোজা না। তাহলে এটি কী কাজে লাগবে? দেখুন, সেল ফ্রি ডিএনএ সবচেয়ে ভালো ইউটিলিটি হচ্ছে প্রেগনেন্সি। 10 সপ্তাহের মধ্যেই কিন্তু এটি এই যে ফিটাল যে ডিএনএর পার্টস ফ্র্যাগমেন্টস আসতে শুরু করে, ঠিক আছে, আর ডেলিভারির 2-1 ঘন্টার মধ্যেই এটা কিন্তু আর থাকে না। এর ফলে কি হয় যে মায়ের ব্লাডে যদি এই ধরনের, এটা তো ইলেকট্রোফোরেসিস করে দেখা হয় সেল ফ্রি ডিএনএটা, যে কত সেল ফ্রি ডিএনএ, সেলুলার ডিএনএ, এই ফ্র্যাগমেন্টগুলো যতগুলো ওয়েভ আসে ততগুলো ওর মধ্যে কম্পোনেন্ট আছে। তো মায়ের মধ্যে যখন এরকম দুটো আপনি ওয়েভ দেখছেন, তার মানে বাচ্চা এসে গিয়েছে। এই বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা কিন্তু খুব সহজ হয়ে পড়ে, ঠিক আছে, কিছু করতে হয় না। আপনি আল্ট্রাসাউন্ডে কনফিউজড, আপনি এখানে কিন্তু লিঙ্গ নির্ধারণ করতে পারবেন। এটা সবচেয়ে বড়। প্রেগনেন্সি তো কনফার্ম হলোই। আর একটা কি, বাচ্চার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। সব ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি এতে পাওয়া যায় না। অনেক ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যেমন ডাউন সিনড্রোম, এগুলো খুব সহজে বোঝা যায়। আচ্ছা, এবার আপনার যদি নর্মাল ক্রোমোজোমাল বা ডিএনএ প্যাটার্ন জানা থাকে, সুতরাং বুঝতে পারছেন এটা এত সোজা না। আপনাকে নর্মাল সেলেরও কম্পোনেন্ট নিতে হবে, তার সাথে কম্পেয়ার করে আপনার যে জিনেটিক ম্যাপিং সেটা যদি থাকে, তাহলে আপনি যদি আপনার শরীরে যদি ক্যান্সার কোনো বাসা বাঁধে, তাহলে তার ওই যে জিনেটিক প্রোফাইলিংটা করালো, ওইটা দিয়ে কি কি মিউটেশন আছে সব কিন্তু একটা ম্যাপিং করা খুব সহজ হয়ে যায়। এবার ওই মিউটেশন অনুযায়ী ওটা একটা সংরক্ষণ করে রাখা হলো, লাইব্রেরি করে রাখা হলো, যে আজকের ডেটে আপনার এইসব মিউটেশন আছে ক্যান্সারে, সে এইসব মেডিসিনে কাজ করছে, তাকে এই মেডিসিন দেওয়া হলো। আবার 6 মাস পর দেখা গেল রিকার করেছে, তখন দেখা গেল আরেকটা নতুন মিউটেশন এসেছে। এর ফলে কি হয় যে ডিটেকশনটা খুব সহজ হয়ে যায়, কারণ এক্সিস্টিং মিউটেশনটা তো আছেই, তার ভিত্তিতে আপনি পার্সোনালাইজড মেডিসিন দিলেন, টেলরিং করলেন যে এই কেমোতে এই বিশেষ মেডিসিন টার্গেট থেরাপিতে কাজ হবে। তারপর যে নতুন মিউটেশন অ্যাড হলো, এটা কিন্তু একটা বড় ইউটিলিটি, একটা সাফল্য বলা যায়, যে এই এই যে সেল ফ্রি ডিএনএটা আপনি এটা করতে পারেন। আপনি টিউমার টিস্যু থেকে নিয়েও সেখান থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে হয়তো আরও সহজ হবে, কিন্তু যেটা যেটা একটা ট্রেন্ড, যে পেশেন্টের ব্লাড থেকেই করব, টিস্যু নেব না, ঠিক আছে, এই জিনিসটা এতটা সেন্সিটিভ বা স্পেসিফিক কিন্তু কোনোটাই না। এই জন্যই নয় যে এর পার্সেন্টেজ খুব কম। এই ফ্র্যাগমেন্ট যদি কোনোভাবে কন্টামিনেটেড হয়ে যায়, যেটা খুব চান্স বেশি, কারণ পেশেন্টরা নানা রকম কেমো, তারপর রেডিয়েশন, ব্লাড ট্রান্সফিউশন, এইসব নানা রকমের মধ্য দিয়ে যায়, আর তাতে এইসব ডেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। তখন বলা মুশকিল হয়ে যায় যে এটা টিউমার থেকে হচ্ছে নাকি ওটা মানে বাইরের কোনো আর্টিফ্যাক্ট। তো সেল ফ্রি ডিএনএ বা লিকুইড বায়োপসি করা, এই জন্য ক্যান্সার ক্ষেত্রে যেখানে আপনি অন্যান্য মোডালিটিস দিয়ে দেখছেন, বায়োপসি করেছেন, লিম্ফ নোড আছে, পেট সিটি স্ক্যান হয়েছে, সিটি স্ক্যান হয়েছে, এমআরআই হয়েছে, সব কিছুতে বোঝা যাচ্ছে স্টেজ, সেখানে আমার মনে হয় না যে সেল ফ্রি ডিএনএ বা লিকুইড বায়োপসি খুব একটা কার্যকরী। কখন কার্যকরী হবে? যখন আপনার আননোন, ঠিক আছে, আপনি আননোন প্রাইমারি কিন্তু এখানে দেখছেন যে এরকম ব্যাপার। রিসেন্টলি একটা পেশেন্ট এসেছিলো, পেট সিটি স্ক্যান হয়েছে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ নেয়, মেডিসিন নেয়, ও সারা শরীরে লিম্ফ নোডের মতো ফুলে ফুলে গিয়েছে। পেট সিটি স্ক্যানে স্টেজ 4 লিম্ফোমা মেটস বা কিছু একটা দিয়েছে এইরকম, নন হজকিন্স লিম্ফোমা বা স্কিন লিম্ফোমা। যাই হোক, আমি বায়োপসি করলাম, দেখলাম সেটা হচ্ছে যে এরিথিমা নোডোসাম, সেটা পেট সিটি স্ক্যানে স্টেজ 4 লিম্ফোমা বা স্কিন লিম্ফোমা ডায়াগনোসিস দিয়েছে। তো এসব ক্ষেত্রে কি হয় যে সেল ফ্রি ডিএনএ স্টাডি করলে কিন্তু কিছুই হবে না। ওকে যদি আপনি না বলেন যে ক্যান্সার নয়, ও ক্যান্সারই ধরবে,
কারণ ক্যান্সার লেবেল করার সিঙ্গেল তো কোনো টেস্ট নেই। যতক্ষণ না আপনি মাইক্রোস্কোপে হিস্টোপ্যাথিতে বলছেন, দেখছেন যে সেলগুলো এইরকম ওই রকম এবং ইনভেশন আছে, তো এর ফলে কি হচ্ছে, সেল ফ্রি ডিএনএ এই লিকুইড বায়োপসি কিন্তু ব্যান হয়ে গিয়েছে। এই ব্যান হয়ে গিয়েছে, ক্যান্সারে এর কোনো আর ইউটিলিটি নেই। ঠিক আছে, আপনারা যারা জানেন না তারা বুঝে রাখুন, এটা শুধু ফালতু একটা পয়সা খরচা। এত টাকা এত ব্লাড নষ্ট করে কোনো লাভ হয় না। এটা এখনও রিসার্চ ক্যাটাগরিতে আবার ফিরে এসেছে এবং সেল ফ্রি ডিএনএ আমাদের ইন্ডিয়াতে বোধহয় আর সেরকম কোনো ইউটিলিটি নেই। কারাও যদি হ্যাঁ প্লাসেন্টাল স্যাম্পলিং করতে পারছে না, যেগুলো সিনথেসিস কোরিওনিক ভিলাস স্যাম্পলিং বা অ্যামনিওসেন্টেসিস করার সুবিধে নেই, তাদের জন্য এটা খুব কার্যকরী। হ্যাঁ, এখান থেকে যদি সাফিসিয়েন্ট স্যাম্পল পাওয়া যায়, এটা আবার বলে রাখছি, সবার কিন্তু সাফিসিয়েন্ট স্যাম্পল হয় না, 20-30 মিলিলিটার ব্লাড লাগে। এই হচ্ছে ব্যাপার। আর ক্যান্সারের ক্ষেত্রে এর কী ইউটিলিটি হবে এখনও কিন্তু বোঝা সম্ভব নয় বা বলা সম্ভব নয়। এখন সুদূর ভবিষ্যৎ, অদূর ভবিষ্যতেও এটা হবে না, সুদূর ভবিষ্যতে যদি কিছু বলা যায়। কারণ এর সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে ভলিউম অফ দ্য সেল ফ্রি ডিএনএ ইজ ভেরি স্মল, টু স্মল ফর এনি কনফার্মেশন, ফর এনি কমেন্ট। কোনো কমেন্ট করাই টাফ হয়ে যায়, যে ক্যান্সার আছে কি নাই এটা বলাই দুরূহ ব্যাপার হয়ে যায়। অর্থাৎ হ্যাঁ, যদি পাওয়া যায় তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ইজি হয়ে গেল ক্রোমোজোমাল অ্যানালাইসিস করে যে কী ধরনের মিউটেশন ঘটেছে বা তার প্রগনোসিস কী হতে পারে। এবার সে প্রগনোস্টিক চার্ট দেখে আপনাকে হয়তো বলবে, হ্যাঁ TP53 কার অনকোপ্রোটিন পাওয়া গেছে, সেগুলো তো ইজি হয়ে যাচ্ছে। সবচেয়ে তো বড় যে আপনাকে ইলেকট্রোফোরেসিস করে দেখতে হবে সাফিসিয়েন্ট ভলিউম আপনার সেল ফ্রি ডিএনএ আছে কি নেই। সেল ফ্রি ডিএনএ যেহেতু সাফিসিয়েন্ট হয় না বেশিরভাগ ক্ষেত্রে, এই টেস্ট করা না করা সমান। ধন্যবাদ, নমস্কার।